নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, হল্লাবলের হেল.কম অনুষ্ঠানে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই হল্লাবলের হেল.কম অনুষ্ঠান মানেই কিন্তু প্রতিদিন আমরা এই অনুষ্ঠানে এই সময় একজন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে আসি, ডাক্তারবাবুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করি। ওনারা ওনাদের মূল্যবান যে ওনাদের অভিজ্ঞতা আমাদের কাছে জানান। প্রয়োজনে আপনারা ফোনও করতে পারেন 038123216667 এই নম্বরে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এ রাজ্যের একজন তরুণ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার উমাকান্ত আচার্য। ডাক্তারবাবুকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি আপনাদের এই ডাক্তারি জীবনে তো শুধুই কর্মব্যস্ততা, আর এই কর্মব্যস্ততার মধ্যে সপ্তাহের একটি মাত্র দিন এই রবিবার আপনারা একটু ছুটির মেজাজে থাকেন, তবুও কিন্তু সেই ছুটিটা সেভাবে কাটানো যায় না। তথাপি আপনি আমাদের আজকে এই সময়টুকু করে দিয়েছেন, এর জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার জানাচ্ছি। এই নমস্কার জানিয়েই আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি। দর্শক শ্রোতা বন্ধুরা, ডাক্তার উমাকান্ত আচার্য তিনি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। আর সুতরাং যেহেতু ডাক্তার উমাকান্ত আচার্য, সেহেতু আমরা যে আজকে চোখ নিয়ে আলোচনা করব, চোখের বিভিন্ন অসুখ নিয়ে আলোচনা করব, তা বলার অপেক্ষা রাখে না। তবে এর আগে ডাক্তারবাবুর সঙ্গে একটু আলোচনা করে নিই। ডাক্তারবাবু, আজকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস। সেই দিক থেকে বিচার করলে আজকের এই দিনটির তাৎপর্য কিন্তু অপরিসীম। এই দিনে সম্ভবত 40 দশকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থাপনা, এর কিছু বছরের সন্ধিক্ষণেই এই বিশ্ব স্বাস্থ্য দিবসটি স্বীকৃতি লাভ করেছিল আজকের দিনে, এই 7 এপ্রিল দিনটিতে। সুতরাং আজকে কাকতালীয়ভাবে আমরা এই রবিবার দিন যেহেতু এই অনুষ্ঠানটি হয়, আর এই 7 এপ্রিল রবিবার কাকতালীয়ভাবে হয়ে গেল আমাদের এই হেলথ.কম অনুষ্ঠানটি। তাই এই বিশ্ব স্বাস্থ্য দিবসে এ রাজ্যের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের প্রতি একটু বাড়তি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আলোচনা শুরু করছি। ডাক্তার, আপনাদের সামনে এখন রয়েছেন ডাক্তার উমাকান্ত আচার্য, যিনি একজন এই রাজ্যের তরুণ চক্ষুরোগ বিশেষজ্ঞ। আগেই কিন্তু আমাদের পরিচয় পর্বটা হয়ে গেছে। আর যেহেতু চক্ষু মানেই এটা কিন্তু এই পৃথিবীর আলো দেখা, সঙ্গে অন্ধকারও রয়েছে। আমরা কিন্তু প্রায় শুনি যে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়াই কিন্তু এই আলো না দেখা, অন্ধত্বের মধ্যে পড়ে যাওয়া। কেন এই অন্ধত্বটা কি? অন্ধত্বটার যে সংজ্ঞা এটা দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা। ওদের মোতাবিক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মোতাবিক, একটা মানুষ ওনার দৃষ্টিশক্তি যদি 3/60, এটা একটা নমেনক্লেচার। 3/60 মানে কি? একটা স্বাভাবিক মানুষ যেটা 60 মিটার দূরের থেকে দেখতে পাচ্ছে, সেই ব্যক্তিটা ওটা 3 মিটার দূরে দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাও সাথে দুটো ক্লজ আছে। নাম্বার 1, উইথ বেটার আই, যে চোখটা দিয়ে সে ভালো দেখছে, ওটার মধ্যে সে শুধু 3 মিটার গণ্ডিতে যা আছে শুধু তাই দেখতে পাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, উইথ বেস্ট পসিবল কারেকশন, মানে সব কিছু, যখন চশমা হোক, সার্জারি হোক, কন্ট্যাক্ট লেন্স হোক, এই সবগুলো ইউজ করার পর যখন একটা ব্যক্তি শুধু 3 মিটার গণ্ডির মধ্যে নিজের দৃষ্টিটা মানে ওই পরিধির মধ্যে যা দেখতে পাচ্ছে, ওই মানুষকে আমরা অন্ধ বলছি। অন্ধত্বটা ডেফিনিশন কিন্তু ওইখানে। আচ্ছা, আসলে ওই ডাক্তারবাবু যা বললেন একদম সহজ উপলব্ধির বিষয়। যে ডাক্তারবাবু বলছেন যে 3 মিটারের মধ্যে যারা সীমাবদ্ধ, যাদের দৃষ্টিশক্তি, তাদের এর বাইরে যারা দেখতে পারেন না, তাদেরই সাধারণত অন্ধ বলা হয়। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হেলথ অর্গানাইজেশন অফ ওয়ার্ল্ড, মানে হুর যে মতবাদ, সেই মতবাদ অনুসারে ডাক্তার শ্রী আচার্য বললেন। আচ্ছা ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন,
এই মানুষ কি কি কারণে এই অন্ধত্বের অভিশাপের শামিল হন? এটাও যে সার্ভে অনুসারে পাওয়া গেছে, ওই সার্ভেতে দেখা গেছে অন্ধত্বের প্রথম কারণ হলো ছানি। ফার্স্ট হলো ক্যাটারাক্ট। আচ্ছা, ছানি। নাম্বার 2 কর্নিয়াল ব্লাইন্ডনেস, চোখের যে আমাদের স্বচ্ছ কাচের মতো যে মণিটা আছে, আচ্ছা, যদি এটার মধ্যে কোনো ক্ষয় হয়, ক্ষতি হয়, কিংবা এটার কোনো রোগজনিত যে দৃষ্টিশক্তি হারায়, সেটাকে বলা হয় কর্নিয়াল ব্লাইন্ডনেস। নাম্বার 3 গ্লোকোমা। নাম্বার 4 হলো পোস্টেরিয়র সেগমেন্ট প্যাথোলজি, মানে চোখের যে পেছনে রেটিনা, চোখের নার্ভ এবং একটা চোখের ভেতরে একটা জেলি আছে যেটাকে আমরা ভিট্রিয়াস হিউমার বলি। এই তিনটার একসাথে সম্মিলিতভাবে যদি এগুলোর কোনো রোগ হয়ে থাকে, পোস্টেরিয়র সেগমেন্ট প্যাথোলজি আমরা বলি। আরেকটা সবচেয়ে বড় রিফ্র্যাক্টিভ এরর। রিফ্র্যাক্টিভ এরর একটা এরকম স্ট্যাটাস যেটার মধ্যে চোখের মধ্যে যে আলোটা আসছে, এটা লাইট সেন্সিটিভ লেয়ার অফ রেটিনার একটা সেন্সিটিভ লেয়ার আছে যেটা আমরা মেকুলা বলি, মেকুলার মধ্যে এসে এটা পড়তে পারছে না। আইদার মেকুলার আগে এটা পড়ে যাচ্ছে, ফোকাস হচ্ছে, না হলে মেকুলার পরে এটা ফোকাস হচ্ছে। তো এটা বলি আমরা রিফ্র্যাক্টিভ এরর। তো এইগুলো হলো কয়েকটা কারণ। নাম্বার 1 আমি যদি ক্যাটেগরাইজ করি, নাম্বার 1 হলো ক্যাটারাক্ট, যেটা ছানি বলি। নাম্বার 2 রিফ্র্যাক্টিভ এরর, যেটা আমরা বললাম যেটার জন্য আমাদের চশমা প্রয়োজন হয়। নাম্বার 3 কর্নিয়াল ব্লাইন্ডনেস। নাম্বার 4 গ্লোকোমা, মানে চোখের প্রেশারটা বেড়ে গেছে এবং চোখের প্রেশার বেড়ে চোখের নার্ভটাকে, অপটিক নার্ভটাকে ড্যামেজ করছে। নাম্বার 5 পোস্টেরিয়র সেগমেন্ট প্যাথোলজি, মানে এগুলোর মধ্যে যেরকম রেটিনার রোগ হতে পারে, অপটিক নার্ভ মানে চোখের নার্ভের রোগ হতে পারে, কিংবা ভিট্রাস ডিজেনারেশন, ভিট্রাসটা যে জেলিটা চোখের ভেতরে আছে ওটার মধ্যে প্রবলেম থাকতে। আপনি সহজেই বুঝিয়ে দিলেন যে অন্ধত্ব কেন হয়, হ্যাঁ, এই কিভাবে হয়। তবে এই একটু বললেন না ছানি, হ্যাঁ, এই ছানি, আমাদের এই ছানিটা কি আমাদের, তা যদি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের একটু বলে দেন। জন্মসূত্রেই ভগবান আমাদের একটা লেন্স দিয়ে পাঠিয়েছেন, ক্রিস্টালাইন লেন্স। এটা একদম চকচকে, এটা ক্রিস্টাল ক্লিয়ার, একদম ট্রান্সপারেন্ট। এই লেন্সটা, এটার কাজ হলো বাইরের থেকে আলোক রশ্মিটাকে এনে ঠিক রেটিনার মধ্যে ফোকাস করা। আমাদের লেন্স যেটা, মানে ক্যামেরা যখন ছবি তুলি, ক্যামেরার মধ্যেও কিন্তু একটা লেন্স থাকে, ঠিক এরকম চোখের ভেতরেও কিন্তু একটা লেন্স থাকছে। এবার সময়ের সাথে সাথে এই লেন্সের স্বচ্ছতাটা আস্তে আস্তে কমতে থাকে, এটা একটা ক্লাউডি হয়ে যায়, একটা ওপাসিটি ডেভেলপ করে। সংজ্ঞায় বলা আছে, এনি ওপাসিটি ইন দ্য লেন্স ম্যাটার অর ইটস ক্যাপসুল, মানে যে কোনো এই যে স্বচ্ছতাটা যখন নষ্ট হয়, এটা লেন্সের ভেতরে সাবস্টেন্সের মধ্যে হতে পারে, কিংবা লেন্সটা যে আবদ্ধ থাকে যে ক্যাপসুলটা, এটার মধ্যে হতে পারে। যখন এই স্বচ্ছতাটা নষ্ট হয়, যে কারণে উইচ কজেস পার্শিয়াল অর কমপ্লিট ডিমিনিশন অফ ভিশন, এরকম যেটার জন্য হয়তো মানুষ অল্প একটু কম দেখতে পারে কিংবা একেবারেই দেখতে পারে না, ওটাকেই আমরা ক্যাটারাক্ট কিংবা ছানি বলি। এই ছানি যদি পরে, ধরুন এই মানে আমি পর্দাও তো বলতে পারি, বলতে গেলে পর্দাটা অনেক সময় আমরা একটা মাংসের লেয়ার বলি, যেটা টেরিজিয়াম। আচ্ছা, আচ্ছা, এটা অনেকে পর্দা হিসেবে এটা বোঝে, বাট পর্দাটা কিন্তু বোঝাতে গেলে আমরা কিন্তু ওই টেরিজিয়ামটা বলি, যেটা মাংসের একটা পিণ্ড যেটা চোখের সামনে আসে। ছানিটা কিন্তু একটু আলাদা বিষয়। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যে ডাক্তারি পরিভাষায় কিন্তু ছানিকে পর্দা বলা চলবে না। আমি কি ভুল বলছি? না, একদম না, একদম না। আচ্ছা, আপনারা শুনলেন ছানি কি, কেন ছানি পড়ে, এসব আপনারা বুঝলেন। আচ্ছা, যে ব্যাপারটি এখনো বোঝার বাকি, তা হলো কিভাবে বোঝা যাবে যে কারো ছানি পড়েছে। ছানি যখন পড়ছে, পেশেন্ট আমাদের কাছে এটা বলবো যে একটা রোগ মানুষ সবসময় কিন্তু টিপিক্যাল ওইভাবেই প্রেজেন্ট করে না, বিভিন্নভাবে সিমটমোলজি দিয়ে প্রেজেন্ট করে। ছানির কিছু সিমটমোলজি আছে। পেশেন্ট প্রথমেই এসে আমাদেরকে, যেটা আউটডোরে হোক, আমাদেরকে আউটডোরে দেখাচ্ছে, কিংবা ক্যাম্পে যখন আমরা যাই, পেশেন্ট তখনই বলছে যে ওরা দেখতে কম পায়। ফার্স্ট হলো ডিমিনিশন অফ ভিশন, কম দেখতে পাচ্ছে, কোনো ব্যথা নেই, পেইনলেস। আর নাম্বার 2 গ্র্যাজুয়াল, ধীরে 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 ওর দৃষ্টিশক্তিটা কম হয়ে যাচ্ছে। তো প্রথম আমাদের কাছে যেটা বলে, কমপ্লেইন আসে যে ডিমিনিশন অফ ভিশন উইচ ইজ পেইনলেস অ্যান্ড গ্র্যাজুয়াল, মানে আস্তে ধীরে ধীরে আমার চোখের দৃষ্টিটা কমে যাচ্ছে।
তখন আমরা কিছু আরো বাড়তি কোশ্চেন করি যে আর কি কি দেখছেন। তখন পেশেন্ট আমাদেরকে বলে যে একটা কথা, গ্লেয়ারটা কি, যখন আলো আসে ওই আলোটা মানে ছোট্ট একটা আলোই ওরা সহ্য করতে পারে না। যেমন কিছু কিছু পেশেন্ট বলে, স্যার যখন রাত্রেবেলা যখন আমাদের মোমবাতি জ্বালানি হয় কিংবা একটা বাতি জ্বালাই, আলোটা ভীষণ বড় লাগে। নাম্বার 2, অনেক সময় অনেক কিছু পেশেন্ট বলে যে স্যার আমি রাতে যখন গাড়ি চালাচ্ছি, গাড়ির অপর দিকে যে আলোটা আসছে এটা আমার সহ্য হচ্ছে না, অতিরিক্ত তীব্র। আমি যতই মানে লাইটটা কন্ট্রোল করার চেষ্টা করি, এটা আমি সহ্য করতে পারছি, আমি সাথে সাথে গাড়িটা চালানো বন্ধ করি, একটু সময় আমি রেস্ট করতে হয়, তারপর গিয়ে আমার কাজটা। তো দিস ইজ গ্লেয়ার, ইনটলারেন্স টু ব্রাইট লাইট, যে তীব্র আলোটা আসছে চোখ এটা সেরকমভাবে সহ্য করতে পারছে না। নাম্বার 2, পোলিওপিয়া কিংবা ডিপ্লোপিয়া। একটা জিনিসকে দূরে বলবে, স্যার একটা মানুষের 2টা মুখ দেখতে পাচ্ছি, কিংবা একটা জিনিসকে 3টা লাগছে। অনেক সময় জিজ্ঞাসা করি যে পূর্ণিমার চাঁদ দেখলে, হ্যাঁ চারটাকে একটা জায়গায় 2টো 3টে লাগে, আমি বুঝতে পারি না আসলটা কোনটা, মানে একটা গোস্ট ইমেজ তৈরি হয়। এটাকে আমরা ডিপ্লোপিয়া, কিংবা যদি 2টো হয় ডিপ্লোপিয়া, যদি 2টার বেশি দেখে এটা আমরা পোলিওপিয়া বলি। আচ্ছা। নাম্বার 3, পেশেন্ট বলবে কালার হেলো, মানে কি রামধনুর মতো একটা আলোর বলয় দেখতে পায়। আচ্ছা। ওরা বলে যে স্যার এলইডি লাইটটা যখন দেখি কিংবা পূর্ণিমা চাঁদটা যখন দেখি পাশে একটা রামধনুর মতো কিছু একটা এসে পড়েছে, তো এটা কি। নাম্বার 4, পেশেন্ট বলবে কুয়াশা দেখি, এটা গ্রামের মধ্যে ঠাকুমারা দাদুরা এটা বলবে কুয়া দেখি, কুয়াশার মতো দেখি, ওটা একদম খুব কমন কথা। অ্যাকচুয়ালি এটাকে মিস্টি ভিশন বলে, ওটা ভিশনটা একদম ক্লিয়ার থাকে না। কিছু কিছু মানুষ বলে যে স্যার আমি যখন দেখছি একটা ছবির মধ্যে কিংবা আমি একটা পরিষ্কার জায়গায় দেখছি, কিছু কালো কালো কিছু স্পট দেখতে পাচ্ছি। এগুলো হলো যে একটু যে জায়গার মধ্যে আলো পৌঁছতে পারছে না, ছায়াটা যেটা পড়ছে ওই শ্যাডোগুলো কিছু কিছু পেশেন্ট বলবে যে স্যার প্রেফারেন্সিয়াল দেখতে পাচ্ছি, মানে কেউ বলবে স্যার আমি দিনের বেলা ভালো দেখি, রাতে কিছুই দেখি না। কেউ বলে যে স্যার আমি রাতে ভালো দেখতে পারি বাট দিনে দেখতে পারি না। এটা অ্যাকচুয়ালি ক্যাটারাক্টটা, ছানিটা যেখানে পজিশন, ওই পজিশনিং এর জন্য এরকম হয়। তাই বলতে গেলে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, পেশেন্ট এই নিয়ে বোঝায় যে প্রথম কম দেখছে, চোখে কোনো ব্যথা নেই কিংবা এটা ধীরে ধীরে বাড়ছে। নাম্বার 2, আলোটা অসহনীয় হয়ে যায় রাত্রির বেলা। নাম্বার 3, একটা জিনিসকে 2টো কি 3টা দেখে। কোনো সময় বলে যে সব কুয়াশার মতো দেখছে, কেউ বলবে কালো কালো স্পট দেখছে, কেউ বলে একটা আলোর বলয় দেখি, কিংবা কেউ বলে যে স্যার আমি দিনের বেলা ভালো দেখি, কেউ বলে আমি রাতের বেলা ভালো দেখি। এইগুলো সিমটোমোলজিকে আমরা অ্যামালগেমেট করে তারপর আমরা যাই পেশেন্টের এক্সামিনেশন। আমরা প্রথম এক্সামিনেশনে পেশেন্টকে বলি যে ওর দৃষ্টিশক্তিটা কতটুকু আমরা দেখার জন্য। ঠিক পেশেন্টের দৃষ্টিশক্তির উপর আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কতটুকু। নেক্সট আমরা আমাদের প্রত্যেকের ওপিডিতে আউটডোরে স্লিট ল্যাম্প একটা মেশিন আছে, অনেক সময় টর্চ দিয়েও আমরা ক্যাম্পে দেখি। তো এই স্লিট ল্যাম্পের মধ্যে দেখে আমরা এবার যে ছানিটা যে পড়েছে এটা ক্যাটাগরি করি। যদি বলতে হয় ছানি 2 ক্যাটাগরির আছে, একটা নিউক্লিয়ার ক্যাটারাক্ট হয়, একটা কর্টিক্যাল ক্যাটারাক্ট। এগুলো সময়ে ম্যাচিওর দিকে এগোতে থাকে। ঠিক আছে, আমরা শুনবো। একজন দর্শক বন্ধু সম্ভবত ফোনে রয়েছেন। হ্যাঁ বন্ধু, কে রয়েছেন বলুন। আমি এর থেকে বলছিলাম, এয়ারপোর্ট থেকে। আমার একটা প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে, যে নরমাল টেনশন যে গ্লোকোমা, সেই রোগে আমরা যে ড্রপ দেওয়া হয় আর কি, সেই ড্রপটা দিলে কি গ্লোকোমাটাকে চেক হয় নাকি এটা প্রোগ্রেস করতে থাকে? একটু ডাক্তারবাবু বলেন আর কি। আপনার কি ওনার কাছে কিছু জানার বাকি আছে? হ্যাঁ, ওনার যিনি ফোন করলেন। হ্যাঁ, এটার মধ্যে আমি আপনাদের কোশ্চেনটার জন্য আনসারটা যেটা বলছি যে নর্মোটেনসিভ গ্লোকোমা, আপনি আশা করি নর্মোটেনসিভ গ্লোকোমা নিয়ে কথা বলছেন। হ্যালো, হ্যাঁ উনি সম্ভবত হ্যালো, হ্যাঁ আপনি কি নর্মোটেনসিভ গ্লোকোমা নিয়ে কথা বলছেন? হ্যাঁ, নরমাল টেনশন গ্লোকোমা। নরমাল টেনশন গ্লোকোমার মধ্যে অ্যাকচুয়ালি গ্লোকোমার কিন্তু এটার একটা ক্রাইটেরিয়া হলো যে অপটিক নার্ভ ইনভলভমেন্ট, আর সেকেন্ড হলো ফিল্ড ডিফেক্ট উইথ অর উইদাউট রাইজ ইন ইন্ট্রাকুলার প্রেশার। মানে সবসময় যে গ্লোকোমার মধ্যে চোখের প্রেশার বাড়বে এমন কোনো কথা নেই। চোখের প্রেশার যদি নর্মাল থাকে তারপরেও দেখা যায় অপটিক নার্ভ নষ্ট হচ্ছে, ওই ফেজটাকে আমরা বলি নর্মোটেনসিভ গ্লোকোমা। নর্মোটেনসিভ গ্লোকোমার মধ্যে চোখের ড্রপ দেওয়ার মূল উদ্দেশ্যই হলো গ্লোকোমার মধ্যে হলো সাইট প্রিজার্ভেশন, যে যতটুকু দৃষ্টি নষ্ট হয়ে গেছে আর বাকিটা যেন নষ্ট না হয়, ঠিক সেই দৃষ্টিটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই জন্য আমাদের ড্রপটা দেওয়া। ড্রপটা কিন্তু ফার্দার এনহান্সমেন্ট মানে ডিটোরিয়েশনটাকে আটকে দেবে, মানে আর
অপটিক নার্ভ ড্যামেজ হতে দেবেন। দর্শক বন্ধু, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন এবং ডাক্তারবাবু এত সুন্দর পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন, আপনার আর কোনো কৌতূহল থাকার নয়। হ্যাঁ, যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে ছানি, আপনি বলছিলেন কিভাবে আমরা বুঝবো এই ছানি কিভাবে বোঝা যায়, আসলে উপসর্গগুলো কি, সে তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবার আপনার কাছে জানতে চাইবো এই ছানি বা ক্যাটারাক্টের কি ধরনের চিকিৎসা রয়েছে। চিকিৎসার যদি ট্রিটমেন্ট প্রোটোকলের কথা বলি, আমরা ছানির প্রথম আমরা রিফ্র্যাকশন করাই। প্রথমে আমরা পেশেন্টকে, আমি বলেছি যে প্রথম যখন পেশেন্ট আসে আমরা পেশেন্টকে আগে চোখের দৃষ্টিশক্তিটা পরীক্ষা করতে বলি। পরীক্ষা করার পর আমরা পেশেন্টকে অ্যাকর্ডিংলি আমরা চশমাও প্রেসক্রাইব করি। সব ছানির যে সার্জারি লাগবে এরকম না। যখন দেখা যায় যে একটা আর্লি স্টেজে ক্যাটারাক্ট ডেভেলপ করছে, একদম ছানি যা সবেমাত্র শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে চশমার কথা বলি এবং এই চশমাটাকে ইউজ করার জন্য অ্যাকর্ডিংলি আমরা অ্যাডভাইসও করে দিই যে আপনি চশমাটা ব্যবহার করবেন। যদি পেশেন্ট বলে যে চশমা দিয়ে পেশেন্ট স্যাটিসফাইড, হ্যাঁ আমি ভালো দেখছি চশমাটা দিয়ে, ওনার ভিশন দেখা গেল যে চশমাটা দেওয়ার পর চোখের দৃষ্টিশক্তিও বেড়ে গেছে, যেটা 618 ছিল এটা 66 এসে বললো, কিংবা 624 থেকে 6 এসে পড়লো, এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি চশমাটাই কন্টিনিউ চালিয়ে যান। সাথে কিছু ড্রপের জন্য আমরা বলি, যেগুলো দেখা গেছে যে কিছু রিসার্চ ওয়ার্কে কিংবা দেখা গেছে যে আয়োডাইড জাতীয় জিনিস, পটাশিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম আয়োডাইড, এইসব ড্রপস কিছু পাওয়া যায়। এগুলো বলা হয় যে ছানির গতিটাকে কিছুটা স্লো করে, বাট এটা আমি সবাইকে স্পষ্টভাবে বলতে চাই, কারণ এটা একটা সবারই একটা জানার থাকে যে ড্রপ দিয়ে ছানি কাটা যাবে কিনা। এমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যেটা দিয়ে ছানি কাটা যাবে। আমরা ছানির গতিটাকে কিছুটা রোধ করতে পারি এবং ছানির কারণে যে দৃষ্টিশক্তিটা একটু কমে যাচ্ছে এটা বাড়ানোর জন্য আমরা চশমার জন্য বলি। এবার পেশেন্টকে আমরা একটা রেগুলার ইন্টারভ্যালে আসতে বলি। তাই বলে সব পেশেন্ট কিন্তু চশমা দিয়ে কিওর হয় না। যখন দেখি যে পেশেন্টের চশমা দিয়ে পাওয়ার আসছে, আমরা রিফ্র্যাকশন করেও পেশেন্টকে আমরা সেই দৃষ্টিটা দিতে পারছি না, কিংবা পেশেন্ট নিজে বলছে যে পেশেন্ট যে দৃষ্টিটা চশমা দিয়ে পেয়েছে ওটা দিয়ে পেশেন্ট স্যাটিসফাইড না, তখন আমরা পেশেন্টকে বলি টু গো ফর সার্জারি। আমরা তখনই অপারেশনের কথা বলি। ফার্স্ট স্টেজে আমরা অপারেশনের জন্য বলি না। কিছু পেশেন্ট তখন আসেন যখন দেখা যায় ছানি অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, যেটা অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। সেই সময় আমরা রিফ্র্যাকশনের জন্য যাই না, আমরা স্ট্রেট বলে দিই যে বাবা আপনাদের চশমা দিয়ে কাজ হবে না, আপনি অপারেশন করলে আপনার যা দৃষ্টি আছে তার বেড়ে যাবে। আমরা তখন সার্জারির জন্য অ্যাডভাইস করি। আসলে ওই ছানি পড়লে এই অপারেশনই শেষ কথা নয়, তবে শেষ কথাটাই আবার অপারেশন। হ্যাঁ, একদম 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 শেষ কথাটাই অপারেশন। হ্যাঁ, এবার জানতে চাইবো যে এই চোখের ছানি অপারেশনের জন্য কি কি ধরনের অপারেশন রয়েছে। যদি একটু পেছন থেকে আমরা যাই, একটু হিস্ট্রির দিকে যাই, প্রথম সার্জারি ছিল ICCE, ইন্ট্রাক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। আমার এখানে যারা দর্শকরা আছেন ও যারা ঠাকুরদাদা ওরা খেয়াল করতে পারেন যে আগে স্কুলে ছোট ছোট ক্যাম্প হতো, যেখানের মধ্যে আগরতলা থেকে বিভিন্ন জেলা হাসপাতাল থেকে ডক্টরবাবুরা যেতেন, আমার সিনিয়র টিচাররা যেতেন, আমাদের স্যাররা যেতেন, গিয়ে অপারেশন করে। ওই সময় যে অপারেশনগুলো হতো এটার মধ্যে কী হতো, ছানিটাকে টোটালি তুলে নিয়ে আসা হতো। এটা বলতে ইন্টারক্যাপসুল, পুরো ছানি মানে দ্যাট ইজ চোখের লেন্স সাথে ক্যাপসুলটা তুলে আনা হতো, সেলাই করে দেওয়া হতো, 1.5 মাস পরে মোটা চশমা আমরা দিয়ে দিতাম, এফএকে গ্লাসেস। এটা হলো ICCE। এবার এটা একটু ডেভেলপ স্টেজে গেল, ওটার মধ্যে অনেক বড় কাটতে হতো। তারপরে এলো ECC জমানা। ECC হলো এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। এটার মধ্যে কি হয়, আমরা ছানিটা আর উপরে ক্যাপসুলটা কেটে ফেলি, পেছনে একটা ইয়ে থাকে ক্যাপসুল, পোস্টের ক্যাপসুলটা আমরা ইনটেক্ট রাখি। ওই জায়গার মধ্যে আমরা কৃত্রিম একটা লেন্স, আর্টিফিশিয়াল লেন্স আমরা বসিয়ে দিই এবং অপারেশনের শেষে আমরা এটা সেলাই করি। ওটাকে মধ্যে আমরা একটু বেশি কাটতে হতো, 8 থেকে 10 সেন্টিমিটার, আমরা একটু 10 মিলিমিটার, 8 থেকে 10 মিলিমিটার আমরা কাটতে হতো এবং আমরা সেলাই করতাম। এই জন্য এখনও কিন্তু কিছু ছুটির কাগজে পেছনেতে লেখা থাকে যে সেলাই কাটার জন্য 1.5 মাস পরে আসতে হবে। এবার আরেকটি ইভ্যালুয়েশনে পরে এলো SICS, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। ছানির কাটার যে আমরা যে ইনসিশনটা, এটা আস্তে আস্তে ছোট হতে আরম্ভ করলো, 8 মিলিমিটার থেকে এটা 6 মিলিমিটার এলো। এবং এটা যে কাটা হলো এটা জেড শেপে আমরা কাটি, যে এটা এরকম এটা সেলফ সিলিং হয়ে যায়, মানে একবার আমরা ঢুকতে পারবো চোখের ভেতরে, দ্য মোমেন্ট আমরা চোখের থেকে আমরা জিনিসগুলো বের করছি
এটা অটোমেটিকলি সিলড হয়ে যাচ্ছে, আচ্ছা, সেলফ সিলিং। আচ্ছা, এবার সেম প্রসেস সেম থাকছে, আমরা এন্টার করলাম, চোখের ভেতরে যাই, ক্যাপসুলটা কাটি, কেটে লেন্সটা আমরা কেটে বের করে আনি, কৃত্রিম একটা লেন্স বসাই, যা ভেতরে দিয়েছে ডেব্রিজ আমরা ওয়াশ করে নিলাম, আর যে আমরা জিনিসগুলো বের করলাম চোখের থেকে, সাথে সাথে এটা সিল হয়ে গেল, আর হবে না, বন্ধ হয়ে গেছে। তো দ্যাট ইজ SICS। এবার এটার চেয়ে উন্নত যেটা হলো ফ্যাকো সার্জারি। এটা বলতে গেলে একটা আল্ট্রাসাউন্ডের মতো, চোখের মধ্যে একটা ছোট্ট একটা পোর্ট বানানি হয় 2.8 মিলিমিটার, ওই পোর্টের মাধ্যমে আমরা ফ্যাকো প্রোবটা ঢুকিয়ে দিই। ফ্যাকোটা একটা আল্ট্রাসাউন্ড ওয়েভ দিয়ে যে আমাদের ছানিটা আছে এটাকে ভাঙে, গুঁড়া করে করে এটা ছোট ছোট চিপসগুলোকে সাক করে নিয়ে যায়, জায়গাটা পরিষ্কার করে তারপরে আমরা একটা ফোল্ডেবল লেন্স বসাই। ফোল্ডেবল লেন্সটা কি, এটা ওই 2 মিলিমিটারের পোর্ট দিয়ে ঢুকে গিয়ে এটা নিজে নিজে এটা আনফোল্ড হয়ে যায়। আচ্ছা, তো এটা হলো আমাদের ফ্যাকো সার্জারি। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে এটার মধ্যে পেশেন্টের রিহ্যাবিলিটেশন, মানে এতদিন যে অপারেশনগুলো হতো, আমরা যখন ECC করতাম কিংবা SICS করতাম, আমরা বলতাম 1.5 মাসের রেস্ট্রিকশন দিতাম যে না 1.5 মাস আপনাদের মেনে চলতে হবে, মাথায় জল দিতে পারবেন না, শক্ত খাবার খেতে পারবেন না, কালো চশমা পরে রাখবেন, একটু অন্ধকার ঘরে থাকবেন, চুপচাপ থাকবেন। তো এটা একটা রেস্ট্রিকশন আমরা পেশেন্টদেরকে 1.5 মাসের জন্য দিয়ে দিতাম। দেখা যেত এই ফ্যাকো সার্জারি এটা রিহ্যাবিলিটেশন খুব তাড়াতাড়ি হয়, পেশেন্টকে 7 দিনের রেস্ট্রিকশনে পড়ে পেশেন্ট আবার নিজের অ্যাজ ইউজুয়াল কাজ শুরু করতে পারে। কেউ যদি অফিস গোয়ার হয়, যে মানে অফিসে কাজ করে, কিংবা এমপ্লয়ার যারা, ওরা এতদিন ছুটি, ওরা বলে যে স্যার এরকম সময় ছুটি নিতে পারবো না, তো সেই সময় দেখা যায় এই ফ্যাকো সার্জারিগুলোর মধ্যে এত কম সময়ের রেস্ট্রিকশনস থাকে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি রিভাইভও করে। সেকেন্ড একটা সবচেয়ে বড় ইস্যু যেটা অ্যাস্টিগমেটিজম, আমরা অনেকটা কাটতে হয়, SICS বলুন ECCর মধ্যে বলুন, তো যে কারণে হিলিং প্রসেসটা যে শুকোতে যে এই যে ঘাটা শুকোতে একটু টাইম লাগে, দেখা যায় ফ্যাকোর মধ্যে যেহেতু ইনসিশনটা ছোট, হিলিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা দুটো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর আর্লি রিহ্যাবিলিটেশন মানে পেশেন্ট খুব তাড়াতাড়ি নিজের দৈনন্দিন কাজের মধ্যে এসে পড়তে, এত রেস্ট্রিকশনস কিছু থাকছে না। আর সেকেন্ড যে ইনসিশন যে থাকে, পোস্ট অপারেটিভ যে একটা অ্যাস্টিগমেটিজম থাকে, এটা একেবারে মিনিমাল হয়ে যায়। আপনি ডাক্তারবাবু হয়তো কথার মধ্যে কোনো কারণে বলে ফেলেছিলেন SICS। হ্যাঁ, এই SICSটা কি? SICS হলো স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। আচ্ছা, আগে যে ইনসিশনটা, আগে যে কাটা যে হতো, ওইটা যেটা 8 থেকে 10 মিলিমিটার হতো, এটাকে কমিয়ে এটা 6 মিলিমিটার আনা হয়েছে। তো তুলনামূলক আগের তুলনায় এখন কিন্তু এটা সাইজটা ছোট হয়ে গেছে ইনসিশনের, তো এটাকে আমরা বলছি স্মল ইনসিশন। আগের তুলনায় এটা কমছে বলে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। আর ফ্যাকোটা কি, আপনি তো খুব সহজে বুঝিয়ে দিলেন এই ফ্যাকো সার্জারিটা কি। অ্যাকচুয়ালি ফ্যাকো কথাটা, এটা যদি বলি আমাদের মেডিকেল টার্মে, ফ্যাকোটা কিন্তু লেন্সের অপর নাম ফ্যাকো। আচ্ছা, কিন্তু অপারেশনটার নাম কিন্তু ফ্যাকো ইমালসিফিকেশন। আচ্ছা। ইমালসিফিকেশন কথা হলো ভাঙা, ফ্যাকো মানে লেন্স, আর ইমালসিফিকেশন না ভাঙা। যে অপারেশনে আমরা লেন্সটাকে ভাঙছি ওটাই ফ্যাকো ইমালসিফিকেশন। ছোট বলে আমরা এটা ফ্যাকো বলেই সবাই জানছে, এবং ফ্যাকো বলে আমরাও বলে ফেলি এটা ফ্যাকো সার্জারি হয়েছে, বাট এটা কথাটা অ্যাকচুয়াল টার্ম হলো ফ্যাকো ইমালসিফিকেশন। ডাক্তারবাবু আমি দেখেছি যে অনেকেই ধরেন দীর্ঘদিন যাবৎ চশমা দিয়ে কাছের বই পড়ছেন, চশমা ছাড়া পড়তে পারছিলেন না, হঠাৎ একটা সময় আসে ওনারা বলেন আমি তো এখন চশমা ছাড়া বই পড়তে পারি। হ্যাঁ, এই যে লক্ষণটা, এটা কেন, এটা কি? এটা অ্যাকচুয়ালি এটাকে আমরা আমাদের লিটারেচার অপথলমোলজিতে আমরা বলি সেকেন্ড সাইট। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম ছানি দু রকমের হয়, একটা কর্টিক্যাল ক্যাটারাক্ট, একটা নিউক্লিয়ার ক্যাটারাক্ট। তো পেশেন্ট প্রথম যখন ওর এই নিউক্লিয়ার ক্যাটারাক্টগুলো যখন আস্তে আস্তে ডেভেলপ করছে, ওদের প্রথম দূরের দৃষ্টিটা প্রবলেম হচ্ছে, আচ্ছা, কাছের দৃষ্টিটাও সেইভাবেই প্রবলেম হচ্ছে। তো যে কারণে 40-এ পরে, যেটা আমরা 400 একটা কথা আছে, 40-এর পরে সবারই একটা কাছের চশমা লাগছে, তো ওরা ওই চশমা দিয়ে ওরা দেখতে পাচ্ছে। এবার উইথ টাইম দেখা যাচ্ছে কি, এই যে নিউক্লিয়ার ক্যাটারাক্টগুলো এগুলো আস্তে আস্তে স্ক্লেরোজ হচ্ছে, মানে আরও শক্ত হচ্ছে, যে কারণে চোখের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা আছে, যেটার মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা আমরা ফিজিক্সেও পেয়েছি যে এটা একটা রেশিও, যেটার মধ্যে লাইটের ভ্যালোসিটি যেটা ভ্যাকুয়ামে আছে আর মিডিয়া চেঞ্জের মধ্যে লাইটের যে ভ্যালোসিটি, ওইটা আমরা রেশিও বলি। তো এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা একটু চেঞ্জ হচ্ছে, যে কারণে দেখা যায় যে পেশেন্ট যে নিউক্লিয়াস ক্লোসিসটা বাড়ছে, এটা গ্রেডিং দিন দিন বাড়ছে, ওদের ওই অ্যাবিলিটিটা হয়ে যায়, ওরা কাছের জিনিসগুলো ওরা দেখতে পাচ্ছে। তো
তার জন্য ওরা বলছে যে কিছুদিন পরে আফটার 70 or 80 যখন ওদের বয়স হয়ে যাচ্ছে, ওরা বলছে হ্যাঁ এবার তো আমি কাছের জিনিসও দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা সেকেন্ড সাইট বলি। আসলে এই বয়সান্তে এই যখন কাছের জিনিসগুলো সাধারণত বৃদ্ধারা দেখতে পারেন, এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। এর জন্য মানে ওই ছানিটা শক্ত হয়েছে, এর জন্য অপারেশন অবশ্যম্ভাবী একদম। কারণ অনেক সময় দেখা যায়, এটাই আমি বলবো যে অনেকে অপারেশনের পরে যেরকম ফ্যাকো সার্জারির কথা বলে, ফ্যাকো সার্জারির মধ্যে ইউজুয়ালি সফট ক্যাটারাক্ট, যেগুলো আর্লি ক্যাটারাক্ট থাকে, সফট ক্যাটারাক্ট গুলো ফ্যাকো সার্জারিতে খুব ভালো রেসপন্স হয়। যখন এই ক্যাটারাক্ট গুলো হার্ড হয়ে যায়, নিউক্লিয়ার স্ক্লেরোসিস গ্রেড 4, 5, এগুলো এক একটা যখন আমরা অপারেশন করে বের করি, এগুলো পাথরের চাকার মধ্যে একদম দেখতে, কখনো কিছু ব্রাউন, কিছু ব্ল্যাক, কিছু রেড এরকম থাকে, এক একটা নামও এরকম আছে। তো এই সময় দেখা যায়, ওই সময় ফ্যাকো প্রোব দিয়ে আমরা যতই ইমালসিফাই করার চেষ্টা করি, সেই সময় কিন্তু ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশনের চান্স বেড়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় ওই ক্যাপসুলটা যেটা অ্যাকচুয়ালি লেন্সটাকে ধরে রেখেছে, সেটা সেরকম স্টেবিলিটি রাখতে পারছে না, হঠাৎ করে লেন্স গিভ আপ করেছে, এটা লেন্সটা ড্রপ করেছে, এবং লেন্স ড্রপ ইট ইজ আ ড্রেডফুল কমপ্লিকেশন অফ ক্যাটারাক্টস, মানে এই ফ্যাকো ইমালসিফিকেশন সার্জারি। একটা লেন্স ড্রপ হওয়া মানে পেশেন্টের যেরকম সার্জনের এরকম খুব অ্যালার্মিং হয়ে যায় সেই সময়। এর জন্য আমরা বলি যে ক্যাটারাক্টটাকে ম্যাচিওর হতে না দেওয়া, এবং ক্যাটারাক্ট শুধু নিউক্লিয়ার স্ক্লেরোসিসের জন্যই বলছি না, যে হার্ট ক্যাটারাক্টগুলোর জন্য বলছি না। চোখের ছানিটা যদি এরকম বাড়তে থাকে, অনেক সময় অনেক কমপ্লিকেশন দেখা যায়, কারণ যত অ্যাডভান্স হতে থাকে ছানিটা, দেখা যায় যে চোখের যে লেন্সটা, অ্যাকচুয়ালি ছবিটা যদি দেখাতে পারতাম, যে লেন্সটাকে অ্যাকচুয়ালি এটা বলা হয় দোলনার মতো। আমাদের দোলনা যেরকম দুইটা স্লিং আছে, আমরা ওইটার মধ্যে বসতে পারছি, ঠিক লেন্সটাকে কিন্তু চোখ এরকমভাবেই সাপোর্ট করে রাখছে। যত এজিং যায়, ওই দোলনার যে দড়িগুলোর মতো ওই স্লিংগুলো, আমরা যে বলি জোনিউলস, এগুলো লুজ হতে থাকে। আচ্ছা। এবং এইসব সময় দেখা যায় জোনিউলার লেক্সিটির জন্য লেন্সটা অনেক সময় ডিসপ্লেস হয়, হয়তো দেখা যায় লেন্সটা সামনে এসে পড়লো, কিংবা লেন্সটা পেছনে অনেক সময় চলে যায়। সো ডিসলোকেশন আর সাবলাক্সেশন অফ লেন্স সবচেয়ে কমন দেখা যায়। সেকেন্ড, অনেক সময় আমরা এটা ওপিডিতেও বলি, অনেক পেশেন্টদেরকেও বলি যে আপনি ছানি ফেটে গেছে, ছানি ফেটে যাওয়া, অ্যাকচুয়ালি এটা হলো ফ্যাকোলাইটিক গ্লুকোমা। এটা একটা খুব, এটা আরেকটা ড্রেডফুল কমপ্লিকেশন, মানে সিরিয়াস একটা যে কনসিকুয়েন্স থাকে যদি ক্যাটারাক্ট থাকে। ক্যাটারাক্টটা ম্যাচিওর হতে হতে লেন্স ক্যাপসুল থেকে কি করে, যে লেন্সের ভেতরে যে প্রোটিনসগুলো, এগুলো আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে, এবং চোখের মধ্যে সিভিয়ার রিঅ্যাকশন শুরু করে, যে কারণে চোখের প্রেশারটা বেড়ে যায়, এবং ওই প্রেশারটা কিন্তু আবার গিয়ে চোখের নার্ভটাকে আবার নষ্ট করে দিচ্ছে। একই সাথে আমার কিন্তু যেটা সময় মতো আমরা সার্জারি করলে যেটা একটা ভালো আউটকাম পেতাম, দেখা যেত হ্যাঁ অপারেশন তো সেই সময় করতে হচ্ছে, বাট আউটকামটা সেরকম হচ্ছে না। পেশেন্ট বলে যে স্যার ছানি তো ব্রাশ মারলো, আপনি বললেন, এখন তো আপনি ছানিটা অপারেশন করে দিলেন, কিন্তু আমি তো সেই আগের মতোই দেখছি। কারণ তখন আমাদের বলতে হয় যে মা আপনি অপারেশন করে দিয়েছি, আমরা লেন্স বসিয়ে দিয়েছি শুধু ব্যথাটার উপশমের জন্য, কিন্তু চোখের যে প্রেশারটা বেড়ে চোখের নার্ভটা কিন্তু আপনি অনেকটা এফেক্ট করে ফেলেছেন। আসলে ওই সঠিক সময়ে ডাক্তারবাবুর কথা মতো যা বুঝতে পারলাম, যা বোঝা গেল, তা হলো ওই সঠিক সময়ে কিন্তু ওই ছানি অপারেশনটা করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি, এবং অবশ্যই এটা ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী করা উচিত। হ্যাঁ, অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই তো করতে হবে, না হলে কোথায় করবে। হ্যাঁ ডাক্তারবাবু, একটা কথা, আপনি যদিও একটু ছুঁয়ে ছুঁয়ে গেছেন বিষয়টা, তবু পরিষ্কারভাবে জেনে নেওয়া ভালো। এই ধরুন এই ছানি পড়েছে, হ্যাঁ বেশ ম্যাচিউর হয়ে গেছে, আপনার ভাষায় ম্যাচিউর হয়ে গেছে সেই ছানি, এবং এটা এই ক্ষেত্রে অপারেশন করা হচ্ছে না, হলো না, হ্যাঁ, তাতে কি ধরনের ক্ষতি হতে পারে? যেটা বললাম, এই যে না যদি আমরা সার্জারিটা না করি, ওই জায়গার মধ্যে আমাদের সবচেয়ে বেশি মানে মোস্ট যে আমাদের সবসময় মাথার মধ্যে এটা থাকে যে ফ্যাকোলাইটিক গ্লুকোমার যে কম্পোনেন্টটা, ফ্যাকোলাইটিক গ্লুকোমার মধ্যে কি হয়, যে চোখের ছানিটা যখন ব্রাশ মারে, পেশেন্ট কিন্তু প্রথম থেকেই পেশেন্ট দেখছে যে পেশেন্ট বলছে যে পেশেন্ট কম দেখছে, বাট সে কাজ চালিয়ে নিচ্ছে। একটা সময় দেখা যায় পেশেন্ট বলবে যে আমার প্রচণ্ড চোখে ব্যথা, চোখটা লাল হয়ে গেছে, চোখটা জল পড়ছে, আলোটা আমি সহ্য করতে পারছি না, এবং চোখের ব্যথার থেকে তারপর ও বলবে যে আমার মাথা ব্যথা করছে। আমরা শুনবো ডাক্তারবাবু, একজন বন্ধু রয়েছেন ফোনে। হ্যাঁ বন্ধু, কে রয়েছেন বলুন। আমি বা চোখে খুব ঝাপসা দেখতে পাই, তো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমার গত কিছুদিন পূর্বে আমি বা চোখটা খুব ঝাপসা দেখতে পাই,
তো আমি আগরতলাতে ডাক্তার দেখেছি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো যে বাঁ চোখটা স্ট্রোক করেছে, যার ফলে সেখানে ব্লাড জমে আছে। আমি ট্যাবলেটও খেয়েছি, ড্রপও দিয়েছে, ডাক্তার নীতিমতো চলেছি, কিন্তু আমার 90% এখন কিউর হয়েছে, কিন্তু 10 থেকে 8% এখনো রয়ে গেছে। আমি এখনো কোনো একটা সোজা জিনিস বা ধরনের একটা পোস্ট বা ইলেকট্রিক লাইনগুলি এখনো কিন্তু বাঁ চোখ দিয়ে দেখলে ডান চোখটা হাত দিয়ে আঁকা বাঁকা দেখেছি, এখনো 100% আমি কিউর হতে পারিনি। আপনার বয়সটা কত? 37। আপনার কি জানার আছে আপনার কি সুগার কিংবা প্রেসারের কোনো সমস্যা আছে কিনা? হ্যালো হ্যালো, ব্লাড প্রেশার, প্রেশারের সমস্যা আছে। প্রেসারের সমস্যা আছে, হ্যাঁ। আচ্ছা। সাথে জানতে চাইবো আপনি কি কখনো আপনার লিপিড প্রোফাইল, দ্যাট ইজ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো কি পরীক্ষা করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি। এগুলোর কি রিপোর্টস নরমাল আছে নাকি এগুলো একটু হায়ার সাইডে আছে? না, নরমালি আছে। নরমালি আছে, আচ্ছা। আপনি যেটা বলেছেন যে স্ট্রোক হয়েছে, অ্যাকচুয়ালি এটাকে আমরা ভেইন অক্লুশনস বলে জানি। দু রকমের আছে, সেন্ট্রাল ভেনাস অক্লুশন সিআরভিও, আর হলো বিআরভিও, ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন। এইসব ক্ষেত্রের মধ্যে দেখা যায় প্রিডিসপোজিং ফ্যাক্টর, যাদের প্রেশারের সমস্যা থাকে, যাদের সুগার থাকে, কিংবা যাদের লিপিড প্রোফাইল ডিঅ্যারেঞ্জ, মানে দ্যাট ইজ ট্রাইগ্লিসারাইড কিংবা কোলেস্টেরল যাদের বাড়ানো থাকে, তাদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক হয়। এখন আমাদের এই যখন স্ট্রোকগুলো হয়, যখন চোখের মধ্যে এইসব ব্লাড ভেসেলসগুলো রাপচার করে, তখন কিছু ব্লিডিং হয়, যেটাকে বলা হয়েছে যে আপনার রক্তক্ষরণ হয়েছে। হয়তোবা আপনাদের রক্তক্ষরণের সময় মেকুলা, যেটা আমাদের লাইট সেন্সিটিভ এরিয়া রেটিনার, ঠিক সেই জায়গাটা হয়তোবা এফেক্টেড হয়েছে, এবং সমসাময়িকভাবে চোখের মধ্যে মেকুলার এরিয়ার মধ্যে একটু জল জমে, এটাকে ইডিমা বলা হয়। তো মেকুলার ইডিমার কারণে অ্যাকচুয়ালি ভিশনটা কমে। যদি দেখা যায় নন ইসচেমিক ভ্যারাইটি হয়, এটা আমরা বলি যে 3 মাস ড্রপ ওষুধ চালিয়ে যেতে, এবং সেগুলো খেয়াল রাখতে। যদি আপনাদের লিপিড প্রোফাইল বাড়ানো থাকে, এটাকে আপনি কন্ট্রোল করতে হবে। যদি হাইপারটেনসিভ হয়ে থাকেন, প্রেশার বাড়ানো থাকে, আপনি রোজ প্রেশারের ওষুধ খেতে হবে। যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, তাহলে ডায়েট চার্ট অনুসারে চলতে হবে। সাথে সাথে কিছু জেনারেল অ্যাডভাইস থাকে, যেরকম সকালে উঠে হাঁটা, আপনি তামাক শরীরে বর্জন করতে হবে কোনোভাবেই। কেউ যদি স্মোকিংয়ের হ্যাবিট থাকে, বললো যে আমি স্মোকিং ছেড়ে দিয়েছি, কিন্তু দেখা গেল যে ওর পাশের বন্ধু স্মোক করছে, ওই ধোঁয়াটা সে নিচ্ছে, প্যাসিভ স্মোকিং, এটাও চলবে না। অনেকে বলছে যে স্যার তামাক ছেড়ে দিয়েছি, কিন্তু আমি কি যেন মাঝে মধ্যে খৈনি খাই কিংবা পান জর্দা একটু খেতে হচ্ছে, গোটকা খেতে পারছি। তো এগুলো বন্ধ করতে হবে। টোবাকো ইন এনি ফর্ম আপনার অ্যাবস্টেইন করতে হবে। একটা লাইফস্টাইল মডিফিকেশন লাগে, যেটার মধ্যে আপনার হেলদি ডায়েটস দরকার আছে, শাকসবজি বেশি করে আপনার খেতে হবে, এবং আমরা বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। তো এগুলো বললে সুগার আর প্রেশারটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। আর যেটা রইল আপনার অবশিষ্ট 8 to 10% যে বলছেন যে ভিশন লসটা আছে, যে এখনও সেরকম ক্লিয়ারিটি আসছে না, আমার মনে হয় আপনাকে আরেকটু সময় দেওয়া উচিত। একটা পরীক্ষা হয় ওসিটি, ওকুলার অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি বলি আমরা। ওসিটির মধ্যে আমরা মেকুলার থিকনেসটা দেখি, যদি অ্যাকর্ডিংলি দেখি যে থিকনেস বাড়ানো আছে, আমরা কিছু ইনজেকশনস দিতে হয়, ইন্টারভিট্রিয়াল ইনজেকশনস। আর যদি দেখি যে থিকনেসটা ঠিক আছে, কমে আসছে, সিরিয়াল মনিটরিং করে দেখা যায় এগুলো কমে আছে, আমরা পেশেন্টকে ফলো আপের মধ্যেই রাখি, এবং পরে আমরা চশমার জন্য অ্যাডভাইস করে দিই। আমার মনে হয় আমাদের যে দর্শক বন্ধু ফোন করেছেন, তিনি ডাক্তারের সান্নিধ্যেই রয়েছেন, সুতরাং আপনার যে কথা তাতে ওনার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আর বয়সটাও কিন্তু খুব একটা বেশি নয়, সুতরাং ওনার সুস্থ চোখ ভালো হওয়ার কিন্তু যথেষ্টই আশা প্রত্যাশা রয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, অপারেশন না করালে কি সমস্যা হতে পারে, যেটা ওই ফ্যাকুলাইটিক গ্লোকোমারই যেই সিমটমসগুলো বলছিলাম, যে পেশেন্ট প্রথম বলবে যে স্যার আমি তো প্রথম থেকেই কম দেখতাম, হঠাৎ করে দেখছি ডেভেলপ করছি যে চোখটা হঠাৎ করে লাল হয়ে গেছে, চোখে একটা ব্যথা, এই ব্যথাটা অসহনীয় ব্যথা হয়, মানে ইনটলারেবল হয় পেশেন্টকে। আমি এরকম দেখছি পেশেন্ট হসপিটাল বেডের মধ্যে রোল করছে, এত ব্যথা, মাথা ব্যথার সাথে সাথে বমিও করছে। অ্যাকচুয়ালি এটা চোখের প্রেশার বাড়ার কারণে হচ্ছে। ফ্যাকুলাইটিক গ্লোকোমার মধ্যে চোখের লেন্সটা যখন ছানিটার যে প্রোটিনসগুলো যখন বেরিয়ে আসছে, এটা চোখের রিয়েকশন করে চোখের প্রেশারটা বাড়িয়ে দেয়, এবং এই কারণেই এই সব ব্যথাগুলো হয়। সেই সময় দেখা যায় যে আমাদের স্যালাইন দিতে হয়, কিছু ড্রপস দিতে হয়, সিরাপ খাওয়াতে হয়, গ্লিসারিন সিরাপ খাওয়াতে হয়। এগুলো খাওয়ার পর যখন চোখের প্রেশারটা কিছু কমে,
কিছু কমবে বলতে পুরোপুরি তো আসে না, ওই একটু রিস্ক নিয়ে আমাদের করতেই হয়, এবং সেই সময় আমরা কিন্তু উইথ রিস্ক বন্ড কিংবা উইথ গার্ডেড প্রগনোসিস আমরা অপারেশনটা করে, যে হ্যাঁ আমরা অপারেশন করে দেবো, অপারেশন করে ছানিটা আমরা কেটে দেবো, আপনার ব্যথা কমবে, বাট দৃষ্টিশক্তি কতটুকু আসবে সেটা বলা খুব কঠিন অপারেশনের আগে। এবং ইউজুয়ালি এইসব ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের পোস্ট অপারেটিভও পেশেন্ট এত ভালো ভিশন আসে না, দৃষ্টিশক্তি যেরকম আমরা এক্সপেক্টেড যে একটা ছানি নর্মাল থাকার পর অপারেশনের পরে যে 6.669 একটা ভিশন আসার কথা, সেই রকম ভিশন কিন্তু আসে না। আচ্ছা, আসলে আপনার কথায় এটাই ঠিক যে ডাক্তারের পরামর্শ মতো সঠিক সময়ে অপারেশনটা করিয়ে নিতেই হবে। আচ্ছা, ধরুন ছানিটা বাস্ট হয়নি, হ্যাঁ, কিন্তু ম্যাচিউরড হয়ে গেছিল অনেক দিন আগে, হ্যাঁ, যে জন্য তার এটা কি হতে পারে যে এই যেহেতু দেরি করা হয়েছে এর জন্য অপারেশনের পরও দেরির কারণে তার দৃষ্টিশক্তি ঠিক সেভাবে পুনরায় স্বাভাবিক হচ্ছে না? এখন আমরা অপারেশনের আগে একটা পেশেন্টকে আগে বলি যে কতটুকু সাকসেস, আমরা মোটামুটি একটা আইডিয়া বলে দিই, এটা আমরা দেখি অ্যাকচুয়ালি ওর রেটিনাটা চেক করে। আচ্ছা, চোখের লেন্সটা সামনে থাকছে কিন্তু পেছনে হলো রেটিনা, যেখানে আলোটা পড়বে সব কার সাহায্যে রেটিনার মধ্যেই হচ্ছে। এখন যদি কিউর পোস্টেরিয়র সেগমেন্ট প্যাথোলজি যদি থাকে, যেটা আমি বললাম যে রেটিনাটা খারাপ, কিংবা চোখের নার্ভটা অলরেডি শুকিয়ে গেছে, কিংবা ভিট্রেসটা ডিজেনারেশন হয়ে গেছে, সেই জায়গায় যত ভালো অপারেশন করার পরেও পেশেন্ট সেরকম দৃষ্টি ফিরে পায় না। এই ক্ষেত্রে আর যখন পেশেন্টের ক্যাটারাক্টটা ম্যাচিওর হয়ে যায় সেই সময় রেটিনা দেখাটা খুবই কষ্ট হয়ে পড়ে আমাদের জন্য। তখন আমরা দুভাবে দেখি, একটা ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে দেখি, আর একটা ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, একটা ক্যামেরার মতো মাথার মধ্যে থাকে, ওটা দিয়েও আমরা দেখি। হেজি মিডিয়ার মধ্যে দেখাটা একটু সুবিধা হয়ে যায়, কিন্তু টোটাল ক্যাটারাক্ট যখন হয় তখন কিন্তু ফান্ডাস এভালুয়েট করা খুব কষ্ট হয়, এবং সেই সময় কিন্তু আমরা বলতে পারি না যে কতটুকু ভালো দেখতে পারে। দেখা যায় যে যখন আমরা ছানিটা সেই ক্ষেত্রে অপারেশন করি তারপরে বোঝা যেতে পারে, যদি এরকম কেউ বলে যে স্যার অপারেশনের পরে কেন দেখছি না, অপারেশন তো হলো, আপনারা তো লেন্স বসিয়ে দিলেন কিন্তু দেখছি না কেন, ইউজুয়ালি আমরা তখন যখন ফান্ডাস এক্সামিনেশন করি ইনভেলেবল 100-এর মধ্যে দেখা যায় 95% এন্ড অ্যাবাভ পেশেন্টে দেখা যায় রেটিনায় কিছু না কিছু প্যাথোলজি ছিল যেটা ছানির কারণে দেখাই যায়নি। যে ছানিটা স্বচ্ছ হয়ে গেল কৃত্রিম ছানি দেওয়ার পর, কৃত্রিম লেন্স দেওয়ার পর, এবার আমরা রেটিনাল প্যাথোলজি কাজ স্টার্ট করি। খুব সম্ভবত অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের থাকে, ডায়াবেটিসে যাদের চোখ খারাপ হয়ে থাকে, তাদের ছানিটা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়, ওরা চায় একটু সময় যে স্যার সুগারটা কন্ট্রোল হতে দিন, কিংবা আমরাই বলি যে সুগারটা কন্ট্রোল হয়ে আসুন, ওই টাইম পিরিয়ডে দেখা যায় ছানিটা অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা যখন অপারেশনের পরে অনেক সময় পেশেন্ট বলে যে স্যার কেন ভালো দেখছি না, তখন যখন আমরা ফান্ডাসটা দেখতে যাই সেই সময় দেখি অলরেডি ব্লিডিং কিংবা কটনুল স্পটস যেগুলো থাকে, কিছু হার্ড এক্সুডেটস থাকে, মানে মেকুলা তখন অলমোস্ট এফেক্ট হয়ে যায়। এবং ওইটা একটা বুস্ট আপ, যেহেতু ক্যাটারাক্ট করা আছে তারপরে আমরা ইন্টারভেনশন করি। সাপোজ ক্যাটারাক্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমরা লেজার করাই, আচ্ছা, লেজারটা করতে সুবিধা হয়ে যায়, একটা ইনজেকশন দিয়ে ওই ওসিটির ফলো আপটা ওইটা ভালো হয়ে যায়। তো পোস্ট সার্জারি এইগুলো কিছু ইন্ডিকেশন আছে যে শুধু কি ছানি লেন্স যে এক্সট্রাক্ট করছে আমরা ফ্যাকো আর এসআইসিএস যেটা বলছি, এটা কি শুধু কি ছানির জন্য না, এগুলো ছাড়াও ইন্ডিকেশন আছে। একটা হলো যখন ট্রিটমেন্ট আমাদের অ্যানাউন্স করতে হয়, যখন দেখা যায় যে ফ্যাকোমরফিক গ্লোকোমা, চোখের লেন্সটা ফুলে ফেপে এত বড় হয়ে গেছে যে চোখের প্রেশার বাড়াচ্ছে, তখন আমাদের লেন্সটা সরিয়ে নেওয়াটা আমাদের দরকার ফ্যাকোমরফিক গ্লোকোমা। নাম্বার 2 দেখা যায় ফ্যাকো অ্যানাফাইলেক্সিস হয়ে গেল, লেন্স প্রোটিন ক্রস রিঅ্যাকশন আরম্ভ করে দিল, আমাদের তখন লেন্সটা সরিয়ে নিতে হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ট্রিটমেন্ট প্ল্যান করছি, লেজার করতে হবে, বাট লেন্স মানে চোখে ছানি থাকলে ওই লেজারটা পসিবল হচ্ছে না, তখন আমরা কি বলি কৃত্রিম লেন্স, মানে লেন্সটা সরিয়ে দিয়ে কৃত্রিম লেন্স বসিয়ে তারপর আমরা লেজারটা করতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। হাই মায়োপিয়া, অনেকে দেখা যায় কেউ চশমার পাওয়ার লাগছে -20 -21 এরকম চোখের পাওয়ার, তো এইসব ক্ষেত্রের মধ্যে দেখা যায় যে চশমা দিয়ে তো মিনিমাইজ হয়ে যাবে, ওই ক্ষেত্রে আমরা অনেক সময় কি ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করে দিই, তখন লেন্সটা বসিয়ে দিলে ভিশনটা অনেক ইমপ্রুভ হয়। ডাক্তারবাবু, আমাদের হাতে কিন্তু সময় একদম ফুরিয়ে এসেছে। যে কথাটা বলছিলাম, আসলে আপনি এত সুন্দর করে বোঝাচ্ছিলেন না, হ্যাঁ, আর খুব মনোযোগ দিয়ে আমিও শুনছিলাম। দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। আর আপনাদের বলে রাখি, এই অনুষ্ঠানের কিন্তু আর খুব একটা বেশি সময় বাকি নেই, আর একটি মাত্র হয়তো সময় আমরা পাবো না। হ্যাঁ ডাক্তারবাবু, এই শেষ মুহূর্তে এসে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাইব। আরও অনেক অনেক প্রশ্ন ছিল কিন্তু সময়ের অভাব, হ্যাঁ, সেগুলো আর করা যাবে না। আচ্ছা, এই আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, আবার সে কথাটা মনে করিয়ে দিয়ে, হ্যাঁ, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব। এই
সবার দৃষ্টিশক্তি ভালো থাকার জন্য এই যে চোখ, এই চোখ ভালো রাখার জন্য আমাদের কি করা উচিত? ওই বলে না, কথায় বলে এই যে যে কোনো চিকিৎসার থেকে সচেতনতা ভালো, যদি ভালো রাখা যায় এর জন্য। চোখের যত্ন, দেখুন প্রথম আমি এটা বলবো যে চোখে যখনই কোনো অসুবিধা হবে, আমি পেরিফেরিতে শান্তিবাজারে আমি ছিলাম 3 বছর, 3.5 বছরের উপরে ছিলাম। তো ওইখানে আমি যেটা দেখতাম মানুষের, যে ওখানে অনেক অনেক মানুষই ছিল যে ভাবতো চোখের ড্রপ তো একটি, আচ্ছা, কিন্তু একটা ড্রপ কিন্তু মানে চোখে আমি একটা ড্রপ দিয়েছি, কিছু অসুবিধা হলে চট করে দোকান থেকে একটা ড্রপ নিয়ে নিত। আমি ওটাই বলবো যে প্রথম যে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ ব্যবহার করুন। সবসময় যে চোখের ডক্টরই থাকবে এবং চোখের ডাক্তার দেখিয়ে নিতে হবে এমন না। পেরিফেরিতে এমবিবিএস ডক্টরও থাকে। আমরা যখন ইন্টার্নশিপ করেছি, প্রত্যেক ইন্টার্নশিপ কারিকুলার মধ্যে 15 দিন অপথলমোলজি ট্রেনিং থাকে। তাই এমবিবিএস ডাক্তাররা সবাই কম বেশি ওরা আই ডিজিজ এবং ওদের ট্রিটমেন্ট সম্বন্ধে ওদের একটা আইডিয়া থাকে। আচ্ছা, তো প্রথমে এটা বলবো, যখনই কোনো চোখের অসুবিধা হবে প্লিজ আপনারা ডাক্তারের কাছে যান, ওদের সাথে কনসাল্ট করুন। মেডিসিনের দোকান থেকে ওভার দ্য কাউন্টার ড্রাগ নেবেন না। অনেক সময় হয়তো যে ঠিক আছে একটু লালচেভাবে একটা ওষুধ নিয়ে নিলাম, একটু দিয়ে দিলাম, কালকে যাব পরশু যাব, দরকার নেই। ইমার্জেন্সি সার্ভিস প্রত্যেকটা হসপিটালে আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশন, মোটামুটি অলমোস্ট সব ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যেই অপথলমোলজিস্ট পোস্টেড আছে। কেউ না কেউ অবশ্যই আপনাদের হেল্পের জন্য আছে, হেল্প করবে। যেটা জেনারেল, যেটা ঘরের মধ্যে চোখে যদি কখনো কোনো আঘাত লাগে চোখ ভালো করে ধুয়ে নেবেন। অনেকে দেখা যায় খুব কেমিক্যাল ইনজুরিজ, অনেক সময় চোখের মধ্যে রাবারের অ্যাসিড পড়ে যায়, কখনো চুন পড়ে যায়। তো এইসব ক্ষেত্রে যখনই এরকম কোনো কেমিক্যাল কন্ট্যাক্ট হবে ভালো করে চোখ ধুয়ে নেবেন। নিকটবর্তী অনেক সময় মহিলাদের চোখে রান্না করার সময় গরম তেল পড়ে যায়। এই ক্ষেত্রে বলবো প্রথমেই ফার্স্ট কাজ হলো থরলি ওয়াশ দ্য আই, মানে চোখটা প্রচুর পরিমাণ জল দিয়ে ভালো করে চোখ ধুবেন। দিনে 2-3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। 2 নম্বর, ছোটোখাটো আঘাত যেগুলো লাগে, যেরকম বাচ্চাদের অনেক সময় দেখা যায় ধূপকাঠি নিয়ে খেলতে গিয়ে চট করে ধূপকাঠিটা লেগে গেল, যেটা সন্ধ্যাবেলা খুব আমাদের ফ্রিকোয়েন্টলি আমরা পেতাম। অনেক সময় ওদের খেলার মধ্যে একটা লাঠি দিয়ে বাড়ি পড়লো, কিংবা একটা কঞ্চি দিয়ে খেলতে গিয়ে বাচ্চাদের কাছে কোনো শার্প অবজেক্টস রাখবেন না। বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোন জিনিসটা ওর ক্ষতি করবে চোখের জন্য, কোনটা না। সব ধরনের চোখের লালিমা, চোখ লাল হয়েছে, সব লালচে ভাব কিন্তু মানে জন্য যে একটাই ওষুধ এরকম না। রেডনেস মানে চোখের লালচে ভাবের বিভিন্ন কারণ আছে। আমাদের পরীক্ষা আনসার করতে 10টা-15টা আমরা আনসার করতে হতো। এই কারণে বলবো যখনই অসুবিধা হবে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। খাওয়া দাওয়ার মধ্যে রোজ একটা শাক খাবার দরকার, রোজ পাতা সবজিগুলো খাবেন। ভিটামিন এ যুক্ত খাওয়া, যেরকম পাকনা পেঁপে, গাজর, বিট, এগুলো বেশি করে খাবেন। তারপর যেসব আমিষ যাদের প্রিয়, ছোট মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন, মাংস খেলে মেটেটা খেতে পারেন, দুধ খেতে পারেন, পুষ্টিকর খাবার খেতে হবে। তারপর চোখের মধ্যে অনেকে এখন যেরকম অ্যালার্জির সমস্যা চলছে, এখন যে সিজন চলছে অ্যালার্জিক সিজন, এটার জন্য একটু বলবো যখনই এরকম দেখবেন চোখ চুল করছে, ভিগোরাসলি রাব না করে, চোখগুলো না রগড়ে ভালো করে চোখে জল দেবেন। একটা পাত্রের মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে সুতির কাপড় ভিজিয়ে জলটা নিংড়ে চোখ বন্ধ করে সেঁক দেবেন। কিছু কিছু পেশেন্টদেরকে আমরা বলি চশমা ব্যবহার করার জন্য, ওরা এসে বলে যে স্যার কম দেখি। আমরা চশমা দেই দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য, বাট এটার মধ্যে স্টিগমা থাকে যে লজ্জা পাই, লোকে কি বলবে, এটা দিয়ে কাজ করতে পারে না, বিভিন্ন অজুহাত থাকে। বাট আমি বলবো একটু এগুলোর উপরে উঠে আমাদের দেখতে হবে, চশমাটা ব্যবহার করতে হবে, তাহলেই ভালো থাকা সম্ভব, চোখকে সুস্থ সবল রাখা যাবে। হ্যাঁ দর্শক শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আমাদের এইখানেই থামতে হবে, আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে এইখানেই বিদায় নিতে হবে। আর এই অনুষ্ঠান শেষের আগে আগামী রবিবার ঠিক এই সময়ে হল্লাবলের হেল.com অনুষ্ঠানটি দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আমি দেবব্রত চক্রবর্তী ডাক্তার উমাকান্ত আচার্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন।